ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কাজকর্ম এবং সেই কাজকর্ম নিয়ে দেশে এবং দেশের বাইরে আলোচনা সমালোচনা, তার চেয়ে বেশি যে প্রোপাগান্ডা চলছে এবং সেই প্রোপাগান্ডা মোকাবেলায় সরকার কি করছে, আদৌ কিছু করছে কিনা, কি ধরনের প্রোপাগান্ডা চলছে, সেই জায়গাটি নিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আমি জানি না ছোট রাখার চেষ্টা করব ভিডিওটি, বড় হয়ে যাবে কিনা আমি ঠিক নিশ্চিত নই। যাই হোক, শুরুটা করি যদি সরকারের কাজকর্মের অবস্থাটা দেখি। দেশের ভেতরে যে আলোচনা তার চেয়ে বেশি সমালোচনা, যে সরকার অ্যাক্টিভলি কাজ করছে না। এই সমালোচনাটা হওয়ার একটা বড় কারণ সরকারের পক্ষ থেকে তারা কি করছে সেই জায়গাটিতে প্রচারণাটা সেইভাবে নয়। না থাকার একটা কারণ হতে পারে এরকম যে সরকারের জায়গা থেকে যদি অনেক কথা বলা হয় যে আমরা এই করেছি সেই করেছি, তাহলে মানুষ বিরক্ত হতে পারে। কাজ করলে তো দেখা যায়, তাহলে এটা এত কিছু বলতে হবে কেন, এরকম একটা চিন্তা হতে পারে। যেমন ধরেন, সরকারের পক্ষ থেকে যে কাজগুলো মানুষকে আরেকটু বড়ভাবে জানানো দরকার ছিল, যদি একটু উদাহরণ দিই। বাংলাদেশ ব্যাংকের আগে যে গভর্নর ছিল রৌফ সাহেব, সাবেক আমলা, রৌফ যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তখন সে টাকা ছাপিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে দিত, যাতে তারা এই টাকাটা জালিয়াতি করে ব্যাংক থেকে নিয়ে পাচার করতে পারে। কমপক্ষে ৬০,০০০ কোটি টাকা সে ছাপিয়ে দিয়েছে শেষ দিকটাতে। আরো বহু রকমের অপকর্মতা আছে। এখন ডক্টর আহসান এইচ মনসুর যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নিয়েছেন, তখন এরকমের ঘটনা একেবারে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, সম্পূর্ণরূপে শতভাগ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংককে অন্ধকারে রেখে অথবা বাংলাদেশ ব্যাংকের সহায়তা নিয়ে যে সমস্ত ব্যাংকগুলোতে চুরি এবং জালিয়াতি চলছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অত্যন্ত বিচক্ষণ মানুষ। তিনি তার মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সব মিলিয়ে অর্থনৈতিক সেক্টরে একটা সুশৃঙ্খলা ফেরানোর একটা চেষ্টা করছেন দৃশ্যমানভাবে। যেমন তার সবচেয়ে বড় কারণ হচ্ছে চুরি, জালিয়াতি, শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার তারা বন্ধ করেছে। এখন এই সংবাদটি সাধারণ মানুষের মনে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। মানুষের মনে প্রভাব ফেলেছে কি? মানুষের মনে প্রভাব ফেলেছে জিনিসপত্রের দাম বেড়েছে, সড়কে বিশৃঙ্খলা, এগুলো মানুষের মনে প্রভাব ফেলেছে। এগুলো খুব সাধারণ ফেলবে মানুষের মনে, প্রতিনিয়ত মানুষ যে সমস্যাটায় পড়ে। একটি বিষয় খালি মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকার যে প্রক্রিয়ায় ব্যাংকিং খাত ধ্বংস করেছিল, অর্থনীতি ধ্বংস করেছিল, এই সরকার উত্তরাধিকার সূত্রে সেটা পেয়েছে, সেই দায় বহন করছে। ইচ্ছে করলেই এই সরকারের পক্ষে জিনিসপত্রের দাম কমিয়ে ফেলা সম্ভব না, কারণ অর্থনীতি সেটা পারমিট করছে না। এখন পুরনো কথা বেশি বললে মানুষের মনে হবে যে আমরা এখন শেখ হাসিনার কথা শুনতে চাই না, আমরা এখন এই সরকারের কাজ দেখতে চাই। রাস্তায় বা সড়কে কেন এত বিশৃঙ্খলা, এক কলেজ আর এক কলেজের সাথে কেন মারামারি করছে, পুলিশ কেন আগে থেকে বুঝতে পারছে না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এখানে সরকারের কিছু ব্যর্থতা আছে। ব্যর্থতাটা এরকম যে যে সমস্ত জায়গাতে সরকারের কঠোর হওয়া দরকার, ডক্টর ইউনূসের মানবিক সরকার সেই সমস্ত জায়গাতে একেবারেই কঠোর হতে পারছে না। আর স্বরাষ্ট্র উপদেষ্টা কতটা বিচক্ষণ মানুষ এই সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য, সেটা নিয়েও খুব বড় রকমের প্রশ্ন আছে। সরকারের উচিত হবে এই জায়গাটি খুব গুরুত্ব দিয়ে দেখা। আর দেশের ভেতরে থেকে যারা অনেক বেশি সমালোচনা করছেন, করতে পারেন, তার তো অধিকার আছে। এই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান অর্জনই তো কথা বলতে পারা, সেটা তারা করতে পারে। সরকার কিছুই করছে না, তারা বলতে পারে। সরকার ব্যর্থ হচ্ছে, সেটা তারা বলতে পারেন। বলছে না, সেটা বলো, অব্যাহত থাকুক, এই বলার ধারাটা থাকুক। এর বাইরে, দেশের বাইরে থেকে যারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাদের এখন সম্ভবত কোনো প্রতিপক্ষ নেই। তারা শেখ হাসিনাকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন না, শেখ হাসিনা তো পালিয়ে গেছে। ডক্টর ইউনূসের সরকারকে প্রতিপক্ষ করা একটু কঠিন। অন্তর্বর্তীকালীন সরকার, তারা অনেক কাজ করার চেষ্টা করছে, কিছু পারছে, কিছু পারছে না। কিছু রাজনৈতিক দলগুলো চাইছে, কিছু রাজনৈতিক দলগুলো চাইছে না। সেটা নিয়ে এক ধরনের টানাপোড়েনের মধ্যে আছে। সুতরাং ডক্টর ইউনূসের সরকারকেও তারা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে পারছে না, কিন্তু তাদের একটা প্রতিপক্ষ দরকার, এবং তারা সেই প্রতিপক্ষ হিসেবে
ডেইলি স্টার এবং প্রথম আলোকে বেছে নিয়েছে। অভিযোগ কি? তারা ডেইলি স্টার বা প্রথম আলো ভারতের দালাল, ডেইলি স্টার বা প্রথম আলো জঙ্গিবাদ তৈরি করে, ডেইলি স্টার বা প্রথম আলো ইসলাম বিরোধী। এগুলো সবই মানে বায়বীয় অভিযোগ। এই অভিযোগগুলোর কোনো ভিত্তি নাই, কিন্তু এগুলো দাঁড় করানো হচ্ছে, কিছু সংখ্যক মানুষকে প্রভাবিত করা হচ্ছে। এই প্রভাবিত করে লাভটা কি হচ্ছে? আমি আদা চা খাই, গলা অনেক ঠান্ডা, সেই কারণে গত 2-3 দিন কথা বলতে পারিনি। আদা চা খাই, একটু গলার পরিস্থিতি ভালো করার চেষ্টা করছি। তো ডেইলি স্টার বা প্রথম আলোর কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ নাই। ডেইলি স্টার কখনো কোনোদিন ভারতীয় আগ্রাসনের পক্ষে ভূমিকা রাখে নাই। ডেইলি স্টারের সব লেখা পড়ে দেখেন, কোথাও পাবেন না। জঙ্গিবাদ তৈরি করে, শতভাগ অসত্য। জঙ্গিবাদের সংবাদ প্রকাশ করেছে ডেইলি স্টার আওয়ামী রিজিয়নে, সেটা পুলিশের থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছে। ডেইলি স্টার জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা, জঙ্গিবাদ তৈরি করে না, জঙ্গিবাদের তালিকাও তৈরি করে না, ইত্যাদি কোনো কিছুই করে না। এগুলো একটা তৈরি করা হচ্ছে। তো দেশের ভেতরে এই প্রোপাগান্ডাগুলো চলছে, এবং এই প্রোপাগান্ডাগুলো চালিয়ে যেটা করা হচ্ছে, প্রতিপক্ষ হিসেবে ডেইলি স্টার বা প্রথম আলোকে বানানো হয়েছে এবং একটা অরাজকতা তৈরি করা হয়েছে। অনেকেই উপদেষ্টা হতে চেয়েছিলেন, উপদেষ্টা হতে পারেননি, ডক্টর ইউনূস তাদেরকে উপদেষ্টা বানাননি। এখন তারা হয়তো অরাজকতা করে এক ধরনের ক্ষতি করার একটা চেষ্টা করছেন হয়তোবা। যাই হোক, আমার ধারণা যে তারা সফল হবেন না। তারপরেও তারা হয়তো তাদের চেষ্টাটা করে যাবেন। তাদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নেই। তাদের ভূমিকা স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে, সেটাও আমি অস্বীকার করি না। কিন্তু দেশের ভেতরে এখন কোনো অরাজকতা তৈরি করা, গরু জবাই করা বা কোনো কিছু করে, এগুলো করে দেশের কোনো উপকারে আসবে বলে আমার কাছে মনে হয় না। এটা আমার ব্যক্তিগত ধারণা। তারপরেও তারা তাদের কাজ করবেন, তাদের বুদ্ধি অনুযায়ী করবেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এটা গেল এই পর্যায়ে। আর আঞ্চলিক পর্যায়ে যেটা হচ্ছে, আঞ্চলিক পর্যায়ে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমের একটা বড় অংশ, পশ্চিমবঙ্গের স্যাটেলাইট চ্যানেলগুলো বিশেষ করে একটা ভয়ঙ্কর রকমের প্রোপাগান্ডা চালাচ্ছে যে দেশ তালেবান হয়ে গেছে, ইসলামপন্থীরা দেশের ক্ষমতা দখল করেছে হাসিনাকে বিদায় করে, জামাত ক্ষমতা দখল করেছে, জঙ্গিরা ক্ষমতা দখল করেছে, এই একটা প্রোপাগান্ডা চলেছে। ভারতীয় সাংবাদিক বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি তাদের কেউ এটা দেখে থাকেন, আপনারা বাংলাদেশে আসেন। খুব সহজে বাংলাদেশে আসা যায়, বাসে করে আসা যায়, ট্রেনে করে আসা যায়, উড়োজাহাজে করে তো আসা যায়। অনেক বেশি টাকা পয়সাও খরচ হয় না। বাংলাদেশে খুব সহজে থাকতে পারবেন, যেখানে যেতে চান আপনারা সেখানে যেতে পারবেন। আমাদের যদি কোনো সহায়তা লাগে, ভিসা পাওয়া থেকে শুরু করে আসা এবং পর্যন্ত আমরা ব্যক্তিগতভাবে সহায়তা করব, প্রাতিষ্ঠানিকভাবে। আমি ব্যক্তিগতভাবে সহায়তা করব মানে আপনাকে আমি টাকা দিব, পয়সা দিব, সেটা বোঝাচ্ছি না। কোথায় কোথায় যেতে পারেন, কিভাবে যেতে পারেন, নিরাপত্তার অবস্থাটা কি, ইত্যাদি ইত্যাদি জায়গাতে আপনাদেরকে আমরা সহায়তা করতে পারবো। করবো এই কারণে যে আপনি আপনার মতো করে যাবেন, দেখবেন, জানবেন, সংবাদ প্রকাশ করবেন, প্রোপাগান্ডা ছড়াবেন না দয়া করে। বাংলাদেশে শেখ হাসিনা পালানোর পরে কিছু ঘটনা ঘটেছে, কিছু মাজার ভাঙা হয়েছে, কিছু আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আক্রমণ হয়েছে, তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের লোক আছে। কোনো কোনো জায়গাতে কোনো কোনো রাজনৈতিক নেতা মনে করেছেন যে হিন্দুদের উপর এখন আক্রমণ করার সময় এসেছে, হিন্দুদের উপর আক্রমণ করে তার বাড়িটি দখল করবেন বা তার জমিটি দখল করবেন। এটা সম্মিলিতভাবে কোথাও হয়নি, কোথাও কোথাও হয়েছিল, অস্বীকার করার কোনো উপায় নেই, হয়েছিল। কিন্তু খেয়াল করে দেখবেন, মাজার ভাঙার শুরু হয়েছিল, বন্ধ হয়ে গেছে। হিন্দুদের উপরে আক্রমণ এখন আর হচ্ছে না, বন্ধ হয়ে গেছে, সরকার এখানে ব্যবস্থা নিয়েছে। কোথাও এখন আর এরকম কোনো ঘটনা ঘটছে না, কিন্তু অরাজকতা আছে, ঢাকা শহরে আছে। রিকশালারা আন্দোলন করছে, শিক্ষার্থীরা আন্দোলন করছে, পরস্পরের সঙ্গে মারামারি করছে, ইত্যাদি ঘটনা আছে। কিন্তু আপনারা যদি নির্মোহভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে পরিমাণ অরাজকতা শেখ হাসিনার পালানোর পরে হবার প্রত্যাশিত ছিল, তার তুলনায় প্রায় কিছুই হয়নি। বাংলাদেশে তালেবান হয়ে যায়নি, বাংলাদেশে ইসলামপন্থীরা ক্ষমতাও দখল করেনি, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, সেটাও হয়নি। বাংলাদেশে খেয়াল করে দেখবেন দক্ষিণ এশিয়ার সাব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। কারা মেয়েরা? কারা? এর মধ্যে চাকমা আছে, মারমা আছে, গারো সম্প্রদায়ের মানুষ আছে, মুসলিম আছে, সবাই আছে। এরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতীয় বন্ধুরা বিষয়টা মনে রাখবেন, ওই দৃশ্যগুলো দেখবেন। বাংলাদেশে ওই মেয়েদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়নি, জেলও দেওয়া হয়নি, তাদের বিরুদ্ধে কোনো মিছিলও হয়নি। এবং বিষয়গুলো বিবেচনায় রাখবেন যে বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে আপনারা যেটা বলছেন, দয়া করে প্রোপাগান্ডাটা ছাড়াবেন না।
বাংলাদেশে এসে দেখে সত্য সংবাদটা প্রকাশ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার শেখ হাসিনার ভেঙে চুরে দুমড়ে মুচড়ে দেয়া আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, অর্থনীতি সেটাকে ঠিক করার একটা চেষ্টা করছেন। অনেক কিছু পেরেছেন সেটা বলবো না, কিন্তু চেষ্টা করছেন। জিনিসপত্রের দাম কমাতে পারেননি, জিনিসপত্রের দাম আপনাদের ওখানেও কমানো যাচ্ছে না। বহু প্রতিকূলতা আছে, সারা পৃথিবী একটা অস্থির অবস্থার মধ্যে আছে, এটা আপনারা বিবেচনায় রাখবেন। বাংলাদেশের শিক্ষার্থীরা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের 3 জন প্রতিনিধি সরকারে আছে, উপদেষ্টা। খেয়াল করে দেখবেন তারা কোনো অরাজকতা করছে না, তারা কোনো প্রতিশোধ নিতে চাইছে না, তারা কারো উপর আক্রমণ করছে না, তারা ন্যায্যতার কথা বলছে, তারা সাম্যতার কথা বলছে, তারা সংস্কারের কথা বলছে, বাংলাদেশটাকে গড়ে তুলতে চাইছে। সুতরাং তাদেরকে আপনি জামাতপন্থী, তাদেরকে আপনি জঙ্গি, তাদেরকে আপনি তালেবান কেন বলবেন? মিডিয়া হিসেবে আপনাদের দায়িত্ব আছে, এই দায়িত্বটা দয়া করে পালন করেন। আমার কথা অনুযায়ী করা দরকার নেই, আপনারা এসে দেখে বুঝে শুনে সত্যটা লেখেন। আপনাদের কাছে যদি মনে হয় যে তালেবানরা ক্ষমতা দখল করে, সেটাই লেখেন, কিন্তু জেনে লেখেন, না জেনে লিখবেন না। আপনারা না জেনে প্রোপাগান্ডা চালাচ্ছেন। জোকারের মতো, ওই যে রিপাবলিক বাংলা না কারা জানি আছে একটা জোকার, তো জোকার কেন এই প্রোপাগান্ডা চালাবে? এটা তো ভারতের গণমাধ্যমের জন্য অত্যন্ত লজ্জার। তো এই বিষয়টি একটু বিবেচনায় রাখবেন বলে আশা করি। তো আঞ্চলিক পর্যায়ের এই ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডাটা বাংলাদেশের স্বার্থ পরিপন্থী এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর। মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছেন, তারাও সত্যটা জেনে বুঝে তাদের চালানো দরকার। আর বাংলাদেশ সরকারের দুর্বলতা হচ্ছে আমাদের দূতাবাস, বাংলাদেশের যে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি যারা আছে, দলমত নির্বিশেষে, মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিমে যারা আছে, তাদেরকে সক্রিয় করে কাজ করার সময় এসেছে। সত্যটা জানানো দরকার ট্রাম্প প্রশাসনকে। সেই জায়গাটাতে হয়তো বাংলাদেশের দুর্বলতা আছে, কিন্তু যারা বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছেন, তারা অসত্যের উপরে দাঁড়িয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে। সরকার হয়তো সেই জায়গাতে সরকারের 2-1টি কর্মকাণ্ড কিছুটা সহায়তা করছে প্রোপাগান্ডা চালানোর ক্ষেত্রে, যেমন এই যে চিন্ময় দাসকে গ্রেপ্তার করাটা, আমি তার কোনো যুক্তি দেখি না। গ্রেপ্তার করে, যে প্রক্রিয়ায় গ্রেপ্তার, এই প্রক্রিয়ায় গ্রেপ্তার করে তাদের প্রোপাগান্ডা চালানোর জন্য একটা টুলস তুলে দেওয়া হয়েছে, এটা না করলে ভালো হতো, এটা আমার ধারণা। আঞ্চলিক পর্যায়ের এই যে ভারতীয় প্রোপাগান্ডা, এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে যেটা চলছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের কে কেন্দ্র করে, সেটাও বাংলাদেশের জন্য একটা ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো এই জায়গাটাতে এখন বাংলাদেশের করণীয় কি, বা ডক্টর ইউনূসের সরকার করছে কি? ডক্টর ইউনূস সরকার যেটা করছে, তারা এক ধরনের মানবতা এবং সংবেদনশীলতার পরিচয় দিচ্ছে। তারা কারো বিরুদ্ধে লাঠি ধরছে না। ওই যে যারা গরু জবাই করতে এসেছিল পত্রিকা বন্ধের দাবিতে, পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছে, 2-4 জনকে লাঠি দিয়ে আঘাত করেছে, এটা না করলে ভালো হতো, কোনো দরকার ছিল না। তারা গরু জবাই করবে, করতে দেন, রান্না করে খাবে, খেতে দেন, বিক্ষোভ করবে, করতে দেন, এটা তাদের স্বাধীনতা। তাদেরকে লাঠি দিয়ে পেটানোর কোনো দরকার নেই। তো ডক্টর ইউনূসের সরকার তো বহু ক্ষেত্রেই সংবেদনশীলতার পরিচয় দিচ্ছে, লাঠি ধরছে না, মানুষেরকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা আপনাদের জন্য কাজ করছি, সেটাই করুক। কিন্তু যে জায়গাটাতে ডক্টর ইউনূস সরকারের কঠোর হওয়া দরকার এবং অত্যন্ত যোগ্য উপদেষ্টা দরকার, সেটা হচ্ছে স্বরাষ্ট্র। বর্তমান উপদেষ্টাকে নিয়ে যেহেতু প্রশ্ন আছে, বিষয়টি ডক্টর ইউনূস সরকারকে ভাবা দরকার এবং শৃঙ্খলা ফেরানোর জন্য অবশ্যই কঠোর হওয়া দরকার। কঠোর হওয়া মানে হাসিনার মতো কঠোর না, গুলি করে মানুষ হত্যা করবে, পিটিয়ে মানুষ হত্যা করবে। কঠোর হওয়া দরকার মানে তারা নির্বিঘ্নে একটা জায়গা দখল করে, রাস্তায় দখল করে দাঁড়াতে চাইছেন, রাস্তা বন্ধ করে দিচ্ছেন, এটা করতে না দেয়। সেটা করার জন্য যতটুকু কঠোর হতে হয় ততটুকু কঠোর হওয়া দরকার। সেটা যদি না হয়, তাহলে জনজীবনে এই যে বিশৃঙ্খলা, মানুষ মনে করছে সরকার কাজ করছে না, মানুষ মনে করছে সরকার পারছে না, এটা খুব ভালো ইঙ্গিত দিচ্ছে না সরকার সম্পর্কে। এই জায়গাটিতে সচেতন হওয়া দরকার। প্রোপাগান্ডা মোকাবেলায় একটা সম্মিলিত উদ্যোগ দরকার। আমাদের দেশের বাইরে যে সমস্ত দূতাবাস আছে, তারা, দেশের ভেতরে যারা আছে, তাদেরকে নিয়ে একটা সম্মিলিত উদ্যোগ দরকার। দেশের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, যে বাংলাদেশি আমেরিকান যারা আছে, তাদেরকে এই কাজে সম্পৃক্ত করা দরকার। বাংলাদেশের বাইরে অনেক বড় সংখ্যক মানুষ আছেন যারা খ্রিস্টান সম্প্রদায়ের, তারা বাংলাদেশের প্রতি অত্যন্ত আনুগত্য পোষণ করেন, বাংলাদেশের মঙ্গল চান, ভালো চান। সেই সম্প্রদায়টিকে কাজে লাগানো দরকার। বাংলাদেশে যে শান্তি শৃঙ্খলার দেশ, বাংলাদেশে যে সংখ্যালঘুরা শুধু নির্যাতিতই হয় না, এটা বোঝানোর জন্য তাদেরকে কাজে লাগানো দরকার। তাদের বড় একটা সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে, তারা যারা মার্কিন নাগরিক, বাংলাদেশি আমেরিকান, তাদেরকে কাজে লাগানো দরকার।
দরকার। আমি জানি না, নিশ্চয়ই সরকারের ভেতরে এই সমস্ত পরিকল্পনা থাকবে। প্রোপাগান্ডা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা হলে উন্নত করতে হবে, শক্ত হতে হবে সরকারকে। জিনিসপত্রের দাম কমানোর একটা উদ্যোগ দৃশ্যমান থাকতে হবে। ভারতীয় প্রোপাগান্ডা মোকাবেলার জন্য কোনো পরিকল্পনা থাকতে হবে, সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। ভারতীয় প্রোপাগান্ডা মোকাবেলার জন্য যেভাবে একেবারে হাল ছেড়ে দিয়ে বসে থাকা হয়েছে, সেটাও হয়তো একটা পথ, গুরুত্ব না দেয়া। কিন্তু এখন এসে মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে গুরুত্ব দেয়া দরকার। জাতীয় প্রোপাগান্ডা, জাতীয় পর্যায়ের প্রোপাগান্ডা, আঞ্চলিক পর্যায়ের প্রোপাগান্ডা, আন্তর্জাতিক পর্যায়ের প্রোপাগান্ডা, এই সরকারের জন্য বা এই সরকারকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে, জাতীয়ভাবে, আঞ্চলিকভাবে, আন্তর্জাতিকভাবে। এই সব কয়টা জায়গা নিয়ে আলাদা করে ভেবে এটা কিভাবে মোকাবেলা করা হবে। এটা তার অস্ত্র দিয়ে মোকাবেলা করা হবে না শেখ হাসিনার মতো, লাঠি দিয়েও মোকাবেলা করা হবে না, বুদ্ধিভিত্তিক মোকাবেলা। সত্যটা তুলে ধরতে হবে, কোন প্রক্রিয়ায় তুলে ধরতে হবে, ডক্টর ইউনূসের ব্যক্তিত্বকে কোনভাবে কাজে লাগানো যাবে, এই জায়গাগুলোতে কাজ করার আছে বলে আমার কাছে মনে হয়। আর জনজীবনে মানুষের যে ভাষা, সেই ভাষাটা বুঝে সেই অনুযায়ী কোথায় কঠোর হতে হবে, কোথায় নরম হতে হবে, সেটা নির্ধারণ করা দরকার। নিশ্চয়ই সরকার সেদিকে ভাববে বা ভাবছে।